আসবো। পৌর স্বর শুনতেই উঠে বসল সে। দাদাজান প্রবেশ করলেন ঘরে, চেয়ার টেনে বসলেন একটু দূরে, গম্ভীর স্বরে শুধালেন, কেমন আছো নাতবু? এই বুড়োকে তুমি ঘৃণা করো তাই না? হঠাৎ এমন বাচ্চামো প্রশ্নে অবাক হলো ওয়েন্ড্রিলা, উত্তর দিল না। আওয়াল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমার অপরাধী। বিয়ের শর্তটা আমি অভ্রকে দিয়েছিলাম। বিয়ের দিন তুমি যখন পালিয়ে গেলে আমি ভয় পেলাম যে আদৌ তোমাদের সম্পর্কে কোনো ভবিষ্যৎ আছে কিনা। কিন্তু দেখো, আজ আমি চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ভবিষ্যতের টলমলে ভবিষ্যৎ। এত সুন্দর দিনে তোমাদের মধ্যে বিবাদ। এখন তোমার সাথে আমার বংশধরের কাছেও আমি অপরাধী। তাই তোমাকে কিছু বলা প্রয়োজন। জানো না তো, আমার শর্তটা পুরো বৃথা হয়ে গেছে। অব্রকে আমি টাকাটা সেরেছিলাম তোমার অসুস্থতার সময়। তখন অব্র টাকার প্রয়োজন ছিল খুব। ও লোনের টাকাটা সব খরচ করে ফেলেছিলাম, কিন্তু ছেলেটাকে টাকা নেইনি। কি বলেছে জানো? বলেছে আমি টাকাটা নিলেই আমাদের সম্পর্কটা দর কষাকষি সম্পর্ক হয়ে যাবে, আমার ভালোবাসায় বিবর্ণ হয়ে যাবে। আমার নাতি বলে বলছি না, ছেলেটা সত্যি তোমাকে ভালোবাসে। ও আমাকে বলেছিল ও তোমাকে টাকার জন্য বিয়ে করেনি, শুধু টাকার লোভে তাড়াতাড়ি বিয়ে করেছে। কিন্তু বিয়ে যখনই করতো তোমাকেই করতো। আমি বিশ্বাস করিনি, তবে এখন সেটা উপলব্ধি করি। ছেলেটি তোমাকে কত ভালোবাসলে নিজেকে ভাঙতে পারে আমি দেখেছি। আমি বলবো না ওকে ক্ষমা করে দাও, তবে একটা সুযোগ দাও, নিজের জন্য, যে আসছে তার জন্য। খুব শান্ত স্থিরভাবে কথাগুলো বললেন দাদাজান। ওয়েন্দ্রিলা কিছুই বলল না, শুধু শুনল। দ্বিধান্বেষী হৃদয় সিদ্ধান্ত নিতে পারছে না। অভ্র যা করেছে এত জলদি সবকিছু ভুলে যাওয়া কি আদৌ সম্ভব? দাদাজানের সাথে কথা বলার পরপরই প্রবেশ করলো অভ্র। ওয়েন্দ্রিলা বিছানায় হেলান দিয়ে বসে আছে, খুব ক্লান্ত দেখাচ্ছে তাকে। শূন্য দৃষ্টি বাহিরের দিকে। অভ্র বিছানার কাছে এসেই দাঁড়িয়ে গেল। জড়িয়ে ধরতে ইচ্ছে হলো মেয়েটাকে। ইচ্ছে হলো পৃথিবীর সব আনন্দের খোরাক তার পদতলে বিছিয়ে দিতে, তার দাস হয়ে তার সব অভিমান কষ্টের ভার নিয়ে নিতে। কিন্তু সেই সুযোগটা দিল না ওয়েন্দ্রিলা। ম্লান স্বরে বলল, আমি বাড়ি যাব। কথাটা শুনতেই অভ্রের মনে হলো প্রাণে প্রাণ ফিরে পেল। হাঁটু গেড়ে বসলো ঠিক তার সামনে, আকুতি ভরা টলমলে স্বরে বলল, সত্যি? হ্যাঁ, তবে এটা যদি ভেবে থাকিস যে আমি তোকে ক্ষমা করে দিয়েছি তাহলে ভুল ভাবছিস। আমি শুধু আমাদের দ্বিতীয়বার সুযোগ দিতে চাই, কারণ যে এসেছে তার তো কোনো দোষ নেই। তোর শাস্তি সে কেন পাবে? অভ্র চুপ করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। একটা সান্ত্বনা, তার পুতুল তার কাছেই থাকবে। শুধু ভালোবাসাটা মলিন হয়ে গেছে। অভ্র মনে মনে সিদ্ধান্ত নিল সে তার অভিমানিনীর মান ভাঙাবে, ভাঙাতেই হবে। আজকের সকালটা অন্যরকম। সোনালি রোদের কিরণে কেমন খুশি খুশি মেজাজ। আজ ডাক্তারের কাছে যাবে অভ্র এবং ওয়েন্ড্রিলা। আল্ট্রাসোনোগ্রাম করানো হবে ওয়েন্ড্রিলার। বান্দরবান থেকে আসার পর টেস্ট করে কনফার্ম হয়েছে তারা। সাবেরার পরিচিত একটা ভালো ডক্টরের সাথে আজ দেখা করতে যাবে। বান্দরবান থেকে আসার পর থেকে ওয়েন্ড্রিলা তীব্র শীতল হয়ে গিয়েছে। না পারতে কথা বলে না, রাতে ঘুমানোর সময় বুকে শোবার বাহানা করে না। কিন্তু অভ্র সবটা মেনে নিয়েছে, সে প্রচেষ্টা ছাড়ছে না। পারলে হৃদয় অর্পণ করতো তার চরণে। বাইক বেচে দিয়েছে, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে সে, যাতে কোনো সমস্যা না হয় ওয়েন্ড্রিলার। গাড়ির দরজাটাও খুলতে দেয় না ওয়েন্ড্রিলাকে। ওয়েন্ড্রিলা তবুও নীরব। 3 জনের পর ওয়েন্ড্রিলা সিরিয়াল এলো। ডাক্তার একজন বৃদ্ধ মহিলা, চশমার ফাঁক থেকে ওয়েন্ড্রিলাকে দেখে বলল, এই প্রথম? জি। আচ্ছা শোও, আর তুমি বাইরে যাও। অভ্রকে বাইরে যেতে বলায় সে কপাল কুঁচকে ফেলল। কেন? তুমি এখানে থাকবে নাকি? হ্যাঁ, আমার বাচ্চার হার্টবিট শুনবো আমি। কি অদ্ভুত, পুরুষরা তো থাকে না বাবা। আমি থাকবো। আমার বউয়ের আল্ট্রাসাউন্ড হচ্ছে, অন্য মহিলাটা দেখছি নাকি? অ্যাসিস্ট্যান্ট হেসে ফেলল। ডাক্তার বলল মহাবিপাকে। ওয়েন্ড্রিলা বিরক্ত হয়ে বলল, থাক, বাদ দেন তো, থাকুক। ডাক্তার হাল ছেড়ে দিলেন। তিনি তার কাজ শুরু করলেন। স্ক্রিনে ওয়েন্ড্রিলার পেটের ভেতর ছোট্ট কিছু দেখা যাচ্ছে। অভ্র ভালো করে দেখতে চেষ্টা করলো। সে ওয়েন্ড্রিলার হাত আঁকড়ে ধরলো, তার হাত কাঁপছে। ধীরে ধীরে ডাক্তারের চোখ মুখ কুঁচকে এলো। চিন্তিত স্বরে বলল, আপনারা প্রস্তুত তো? কিসের জন্য? ওয়েন্ড্রিলার অবাক প্রশ্নে মহিলা ডাক্তার কিঞ্চিত চিন্তিত মুখে বললেন, ট্রিপলেটের জন্য। আমি তো 3 থেকে আলাদা হার্টবিট শুনতে পাচ্ছি। 1 2 3।
3টে? আপনার ভুল হচ্ছে না তো? কি বলছো মেয়ে? আমি কি আজকের ডাক্তার? 25 বছরে এই লাইনে। ডাক্তারের কথাটা শুনতেই তড়াক করে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল সে অভ্রের দিকে। অভ্রের চোখ মুখ উজ্জ্বল, আনন্দ যেন ঠিকরে পড়ছে। ওয়েন্ড্রিলার চাহনি মর্মার্থ বুঝতে অসহায় স্বরে বলল, আমার দোষ নেই। ডাক্তার বিড়বিড় করে বললেন, স্ট্যান্ড। এবার সাউন্ড বাড়িয়ে দিলেন। ছোট্ট কিন্তু স্থির হার্টবিট শুনতে পেল অভ্র। তার চোখ ভিজে এলো। ওয়েন্ড্রিলার হাত ধরা হাতের বাঁধন আরো শক্ত হলো। ডাক্তার বলল, বংশে যমজ বা ট্রিপলেটের হিস্ট্রি আছে? 14 গোষ্ঠীতে নেই। এই খুব ইউনিক কেস, জানেন তো? আপনারা কি প্রস্তুত? কারণ ট্রিপলেটের জন্ম দেওয়া পালা খুব কঠিন। ওয়েন্ড্রিলা এবার কিঞ্চিত ভয় পেল। চিন্তার মেঘ নেমে এলো তার মুখে। কিন্তু অভ্র আত্মবিশ্বাসী স্বরে বলল, আমি সামলে নিব ইনশাল্লাহ। আমার বউয়ের খেয়াল আমি রাখতে পারবো। এত উত্তেজনার প্রয়োজন নেই। কথাটা ফলেও গেল। প্রথম 3 মাসে ওয়েন্ড্রিলার খাবারের প্রতি তীব্র অনীহা এবং অরুচি দেখা গেল। সে কিছুই খেতে পারে না, যা খায় সবটা উগড়ে দেয়। এমনও হয়েছে যে পানিও বমি করেছে। এই পুরো মুহূর্তগুলো অভ্র তার পাশে ছিল। সে উদ্বিগ্ন হতো, ব্যাকুল হতো, কিন্তু প্রকাশ করত না। যা খেতে ভালোবাসে ওয়েন্ড্রিলা সেটাই তার সামনে এনে দেওয়ার চেষ্টা করত। একদিন রাত 3:30-র সময় চটপটি খাবার বায়না করলো ওয়েন্ড্রিলা। অভ্র সাথে সাথেই ফোন করলো বিল্লালকে। রাত 3:30টায় এক দোকান খুলিয়ে চটপটির জিনিসপত্র কিনে আনলো। ইউটিউব দেখে দেখে সেটা বানানোর চেষ্টা করলো। সারা রাত কাটলো এইভাবেই। অবশেষে সকাল 10টায় চটপটি পরিবেশন করা হলো। ওয়েন্ড্রিলা 1 চামচও খেতে পারলো না, বমি করে ভাসিয়ে দিল। কিন্তু কোনো অভিযোগ নেই অভ্রের। ওয়েন্ড্রিলা অবাক হয় ছেলেটার ধৈর্য দেখে। এই ছেলেটাই কি সে যে কলেজের সামনে মারপিট করে বলতো? হাসি পায় ওয়েন্ড্রিলার। অভিমানের দেয়ালটা কমতে লাগলো ধীরে ধীরে। কিন্তু এত বড় অন্যায়ের শাস্তি তো এত কম হলে হয় না, তাই নিজেকে কঠিন বানিয়ে রাখলো সে। ধীরে ধীরে পেটখানা বড় হতে লাগলো ওয়েন্ড্রিলার। ভারী হচ্ছে পা, হাঁটতে কষ্ট হচ্ছে। যত দিন যাচ্ছে ভেতরের লালিত 3টে প্রাণ বলিষ্ঠ রূপে নিজেদের জানান দিচ্ছে। এই তো সেদিন রাতেই ঘুম ভেঙে গেল ওয়েন্ড্রিলার। তীব্র পেটের ব্যথা অনুভূত হলো, ছোট ছোট পায়ের জোর অনুভূত হলো। সেই লাথিতে ঘুম ভেঙে গেল অভ্রেরও। অভ্রের এই কয়দিন একটা স্বভাব হয়েছে, ঘুমাবার সময় ওয়েন্ড্রিলার পেটে হাত রেখে ঘুমায়। পরপর 3টে লাথিতে ঘুম ভেঙে গেল। উঠে বসে নিষ্পলক তাকালো ওয়েন্ড্রিলার দিকে। ওয়েন্ড্রিলার চোখ মুখ চকচক করছে, অবিশ্বাস্য দৃষ্টি তার পেটের দিকে। অভ্র পেটের কাছটায় মুখ নিয়ে শুধালো, আম্মা, তুমি কি বাবার কণ্ঠ শুনতে পাচ্ছ? সাথে সাথে আর একটা লাথি অনুভূত হলো। অভ্রের গলা ধরে এলো, অজস্র চুমু খেলো পেটে। ধীর স্বরে বলল, বাবা তোমাদের অপেক্ষায় অধীর হয়ে আছে আম্মু, তাড়াতাড়ি এসো কিন্তু। ঋতু বদলের ছোঁয়ায় প্রকৃতি নতুন সাজে সাজতে ব্যস্ত। মানুষের জীবন তীব্র গতিতে চলমান। ঝরা পাতার গাছে এখন ফুল ধরেছে। শীত, বসন্ত, গ্রীষ্ম শেষে বর্ষা নেমে এসেছে ধরণীতে। ঘাস ফড়িংয়ের দাপাদাপি ঘাসের উপরে বিদ্যমান। দেখতে দেখতে 37 সপ্তাহ কেটে গেল। ডেলিভারি ডেটের আগেই ডক্টর হসপিটালে ভর্তি হতে বলেছেন। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, যেমন পানি শুকিয়ে আসছে, অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। তাই দ্রুত হসপিটালে ভর্তির সিদ্ধান্ত দিয়েছে ডক্টর। সকাল সকালই ভর্তি হলো ওয়েন্ড্রিলা। নীলাদ্রি পিউ তারাও চলে এসেছে। নীলাদ্রি বিসিএস এর রিটেন পরীক্ষা সামনের সপ্তাহে। তবুও সব ছেড়ে চলে এসেছে। পরিবারের প্রতিটি প্রাণ উপস্থিত। বিল্লাল এবং তৃষাও এসেছে। কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। প্রথমে তৃষার বাবা আপত্তি জানালেও অবশেষে বিল্লালের সততা তাকে অভিভূত করতে পেরেছে। একটু পর অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হবে ওয়েন্ড্রিলাকে। নর্মাল ডেলিভারি সম্ভব নয়, সিজারিয়ান হবে। যখন নার্সরা তাকে নিয়ে যেতে এলো, ওয়েন্ড্রিলার হৃদয় নড়ে চড়ে উঠল। ভয় হলো ভীষণ। অভ্রের দিকে চাইলো কাতর নয়নে। 9 মাসে ছেলেটাকে শাস্তি দেওয়ার নামে নিজেদের মাঝে একটা দেয়াল তুলে রেখেছিল, অথচ এখন ভয় হচ্ছে। আর যদি ফেরা না হয়, তাহলে কি তাদের গল্পটা অসম্পূর্ণই থেকে যাবে? অভ্রের হাতখানা শক্ত করে ধরে ধীর স্বরে বলল, আমাদের হিসেবটা এখনো শেষ হয়নি, কিন্তু অপেক্ষা করিস। আর যদি না ফিরি? খবরদার এমন কথা বলবি না, আমি তোর অপেক্ষায় থাকবো। অভ্রের দৃঢ় কণ্ঠ। ফ্যাকাশে হাসলো ওয়েন্ড্রিলা। অবশেষে তাকে নিয়ে গেল নার্সরা। অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে সবাই। 2.5 ঘন্টা পেরিয়ে গেছে। অভ্র থমথমে মুখে বসে আছে। 2 ব্যাগ রক্ত লেগেছে।
নীলাদ্রির মুখখানা ভীত। পিউয়ের হাত ধরে বলল, পিউ, তুমি ভেতরে গেলে আমি তো বেহুশ হয়ে যাব। ভালো হবে তো, আমরা দুজনেই বেডে শুয়ে থাকবো অজ্ঞান হয়ে। মজা করো না। আচ্ছা, হাদারাম করব না। তুমি একটু সাবধান হয়েও, বলা যায় না আমরা তিনজন হলে তোমার যে স্ট্যামিনা। তুমি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছ। হেসে উঠল পিউ। অবাক হওয়ার ভান করে বলল, বেশি নষ্ট না, কম নষ্ট। এর মাঝেই নার্সরা বেরিয়ে এলো। 3টে নবজাতক তাদের হাতে, একটি মেয়ে এবং 2টো ছেলে। মেয়েটির আদল একেবারে ওয়েন্ড্রিলার অনুরূপ, ছেলেরা অভ্রের প্রতিচ্ছবি। ছোট ছোট 3টে শরীর। অপারেশন শেষ হয়েছে। অভ্র প্রথমেই শুধালো, আমার স্ত্রী? আলহামদুলিল্লাহ ভালো। নিন বাবুদের কোলে নিন। অভ্র মেয়েকে কোলে নিল। তুলতুলে শরীরটা কোলে নিয়ে পৃথিবীর সর্বসুখী মানুষদের তালিকায় উত্তীর্ণ হলো যেন সে। সালাম সাহেব নাতিকে কোলে নিয়ে বলল, অবশেষে দাদা হয়ে গেলাম ইদ্রিস ভাই। আসলের থেকে সুদেই মায়া তো অনেক। ঠিক সালাম ভাই। আউয়াল সাহেবের জীবনচক্র আজ পূর্ণ। একটু পর আজান দেওয়া হলো বাচ্চাদের উদ্দেশ্যে। বাচ্চাদের নাম রাখা হলো জিয়ান, দিহান আর অথই। অভ্র অনুমতি চাইল ওয়েন্ড্রিলাকে দেখার। অনুমতি পেতেই ছুটতে গেল সে। ক্লান্ত ব্যথাতুর মুখখানায় চুমু খেলো অভ্র। ওয়েন্ড্রিলার চোখ মেলে চাইল। চাহনি খুবই ক্লান্ত। মলিন স্বরে বলল, বাবুরা কেমন হয়েছে? সুন্দর। আমি কিন্তু ফিরেছি। ধন্যবাদ। শুধু ধন্যবাদ? তোর জন্য আমার প্রাণ হাজির। শুধু বল একবার। হৃদয় নিংড়ানো প্রেম নিবেদন। যথাজ্ঞা মহারানী। 4 দিন পর বাসায় আনা হলো ওয়েন্ড্রিলাকে। 3টে বাচ্চা সামলানো কি মুখের কথা? কিন্তু শাশুড়ি এবং মা থাকায় একটু সহজ হচ্ছে। এদিকে অভ্র তো আছেই। মেয়ে ভক্ত বাবা। ছেলেদের দিকে খেয়াল না থাকলেও মেয়েকে চোখে হারায় সে। তার সবকিছুই নিজ হাতে করে। মেয়েটার স্বভাব একেবারে ওয়েন্ড্রিলার মতো, নাক উঁচু, জেদি। বাবা কোলে না নিলে সে ঘুমাবে না। আর ছেলেগুলো একেবারে শান্ত, শুধু খিদে লাগলে একসাথে চিৎকার করে। সালাম সাহেব সারাটাক্ষণ নাতিদের মুখে তাকিয়ে থাকেন। তা দেখে অভ্র শ্বশুরের উদ্দেশ্যে বলল, কি শ্বশুর আব্বা, আমার প্রোডাক্ট কেমন দেখছেন? টপ নচ না? অভ্রের কথা শুনে সালাম সাহেব মুখ বাঁকিয়ে বললেন, ছাগলের ঘরে ছাগল বলে কি, এ যেন তার কৃতিত্ব। আমার নাতি নাতনি তো আমার মতো সুন্দর হবে, এটাই সায়েন্স। গোষ্ঠীর দূর দূর থেকে এমন ইউনিক প্রোডাকশন দেখেছেন কখনো? একসাথে 3টে। এটা আমার ভালোবাসা, বুঝলেন? আমি যে আপনার মেয়েকে কতটা ভালোবাসি এই তার প্রমাণ, বুঝলেন শ্বশুর আব্বা? নির্লজ্জ ছেলেটার কথা শুনে ওয়েন্ড্রিলা পারে না মাটি ফাঁক করে ঢুকে পড়ে। বাবা হয়েছে অথচ মুখে লাগাম নেই। বিকালের রোদ নরম হয়ে এসেছে। অবশেষে বাচ্চারা ঘুম। অভ্র 3জনকে শুইয়ে দিয়েছে। বারান্দায় এসেছে ওয়েন্ড্রিলা। ক্লান্ত মুখমণ্ডলে লেপ্টে আছে। অভ্র ধীর পায়ে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ওয়েন্ড্রিলা তার উষ্ণ স্পর্শে নিজেকে এলিয়ে দিল। হেসে শুধালো, কেমন লাগছে জনাব? খুব শান্তি। আমি তোকে বোঝাতে পারবো না বাবু। থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার গিফটের জন্য। আর আমার গিফট? অভ্র হাসলো। তাকে ছেড়ে হাঁটু গেড়ে হাত বাড়িয়ে গাঢ় স্বরে বলল, আমার মন শহরের প্রতিটা ইটে তোর নাম খোদাই করা। বাতাসে শুধু তোর গন্ধ, অলিতে গলিতে তোর হাসির গুঞ্জন। অম্বর জুড়ে ভাসমান মেঘেরা ধরণীতে গলে পড়ে তোর প্রতীক্ষার বিরহে। প্রতিটি প্রহর তুইতে সাজতে চায়। পথহারা পথিকের মতো বসে আছে শুধু তোর অপেক্ষায়। এই ছেঁড়া নোটের উদাসীন মন শহরে নিমন্ত্রণ জানালাম, আসবি কি? হেসে উঠল ওয়েন্ড্রিলা। এই ছেলেটার উপর কি আর অভিমান করে থাকা যায়? যে হৃদয় নিংড়ে নিয়ন্ত্রণ জানায়, সেই মন শহরের নিমন্ত্রণ কি ফেরানো সম্ভব? ওয়েন্ড্রিলা পারল না। অবশেষে ছেঁড়া নোটের মন শহরের নিমন্ত্রণ অকুলসিতভাবেই গ্রহণ করলো আমড়া কাঠে ঠেকি। চলতে থাকলো তাদের টক ঝাল মিষ্টি গল্পটি।